লজ্জা লাগে না আপনাদের? এই আপনাদের শিক্ষা? একটা রাস্তার ছেলের মতো ও আমার ঘরে ঢুকে আমাকে টাচ করার সাহস পায় কোত্থেকে? ওহ, ভুলেই গিয়েছিলাম। যেমন বাবা মা তেমন তার কুলাঙ্গার সন্তান। শুভ্রের বাবা শফিক সাহেব দরজার এক কোণে মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন। তার হাত কাঁপছে। মা রাবেয়া বেগম শাড়ির আঁচল মুখে চেপে ফুপিয়ে কাঁদছেন। মা অবন্তী, আমাদের মাফ করে দাও। শুরুর হয়ে আমি হাত জোড় করছি। ও তো ছোটবেলা থেকে একটু চঞ্চল, কিন্তু ও এমন কিছু করবে আমরা কখনো ভাবিনি। চঞ্চল? এটাকে চঞ্চলতা বলে না, এটা নোংরামি। আর আপনি মাফ চাইছেন কোন মুখে? আপনার ছেলে তো মানুষ হয়নি, হয়েছে একটা জানোয়ার। আসলে দোষ তো আপনাদেরই, নিজের ছেলেকে শাসন করতে পারেন না, আর এখন আসছেন ছেলের হয়ে সাফাই গাইতে। শুভ্র এতক্ষণ পাথরের মতো দাঁড়িয়েছিল। অবন্তীর প্রতিটি চড় তার গালে যতটা না লেগেছে তার চেয়ে বেশি বিঁধেছে তার বাবা মায়ের প্রতি ছোড়া এই বিষাক্ত কথাগুলো। সেই মূর্তির মতো দাঁড়িয়ে দেখছিল তার বাবা, যিনি কোনো দিন কখনো মাথা নত করেননি, আজ নিজের ভাতিজির সামনে অপরাধীর মতো মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন। তুই এটা করলি শুভ্র? আমাদের মুখ দেখানোর জায়গা রাখলি না। বলে শফিক সাহেব শুভ্রর গালে কষে একটা থাপ্পড় বসিয়ে দিলেন। বাবা একের পর এক চড় মারছেন আর বলছেন, কেন জন্ম নিয়েছিলি তুই? কেন আমাদের এত অপমানিত করলি? শুভ্র ছোট বোন মীরা দরজার আড়ালে দাঁড়িয়ে ডুকরে কাঁদছে। তার চোখে আজ তার আদর্শ বড় ভাইটা ছোট হয়ে যায়নি, বরং তার বাবা মায়ের এই অসহায়ত্ব তাকে দুমড়ে মুচড়ে দিচ্ছে। ঠিক তখনই অবন্তীর বাবা মা অর্থাৎ শুভ্রের বড় চাচা আর চাচি রুমে ঢুকলেন। বড় চাচার মুখ রাগে থমথম করছে। থাম অবন্তী, মুখ সামলে কথা বল। শফিক তোমার ছোট চাচা, আমার ভাই। ওর সাথে এভাবে কথা বলার সাহস তুমি পাও কোত্থেকে? বাবা, তুমি জানো এই কুলাঙ্গারটা কি করেছে? আমাকে রুমে একা পেয়ে জড়িয়ে ধরেছে। চুপ কর একদম। শুভ্র যা করেছে সেটাও ভুল বুঝে করেছে, কিন্তু তুই যেভাবে ওর বাবা মাকে অপমান করলি সেটা কোনো ভদ্র ঘরের মেয়ে করে না। তোকে কি আমরা এই শিক্ষা দিয়েছি? অবন্তী স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তার আপন বাবা মাও আজ তার বিপক্ষে একটা লম্পট চরিত্রহীন ছেলের পক্ষ নিয়ে কথা বলছে। এতক্ষণ চুপ থাকা শুভ্র এবার নড়েচড়ে বসল। ব্যাস, অনেক হয়েছে। 7 বছর ধরে তোমাকে ভালোবেসেছি। এই 7টা সেকেন্ডের জন্য নয় যে আমার কারণে আমার মা বাবাকে কারোর পায়ের কাছে মাথা নিচু করতে হবে। তুমি আজ আমার ভালোবাসাকে তো মারলেই, সাথে আমার অস্তিত্বকেও শেষ করে দিলে। শুভ্রের বাবা মা তখনও মাথা নিচু করে আছেন। আজ এই মুহূর্তে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করছি, আজ থেকে অবন্তী নামটা আমার জীবনের অভিধান থেকে মুছে ফেললাম। কোনোদিনও যদি আমার লাশটাও তোমার সামনের পথের সামনে পড়ে থাকে, তবুও ঘৃণা ভরে পাশ কাটিয়ে যেও। কারণ শুভ্রর ভালোবাসা যতটা গভীর ছিল, তার ঘৃণা তার চেয়েও কতটা গুণ বেশি শক্তিশালী। শুভ্র আর এক মুহূর্ত দাঁড়াল না, দ্রুত অবন্তী রুম ত্যাগ করলো। শুভ্র সেই কঠোর প্রতিজ্ঞার পর বাড়ির পরিবেশটা এক নিমেষেই বদলে গেল। একই ছাদের নিচে থেকেও শুভ্র আর অবন্তী যেন দুই ভিন্ন মেরুর বাসিন্দা। শুভ্র এখন আর অবন্তীর ঘরের সামনে দিয়ে যাওয়ার সময় উকি মারে না, সিঁড়িতে দেখা হলে চোখের পলকও ফেলে না। অবন্তী যখন তীব্র ঘৃণা নিয়ে পাশ কাটিয়ে চলে যায়, শুভ্র তখন ফোনের স্ক্রিনে বা অন্য কোনো দিকে এমনভাবে মগ্ন থাকে যেন তার সামনে দিয়ে কোনো রক্ত মাংসের মানুষ নয়, সির্ফ একটা জড় পদার্থ হেঁটে গেল। এভাবে কাটছিল দুজনের দিনগুলো। শুভ্রের মা বাবা এখন আর শুভ্রের সাথে স্বাভাবিকভাবে কোনো কথা বলে না। বাড়িতে এক অসহ্য নিস্তব্ধতা বিরাজ করছে। কিন্তু শুভ্রর জেদ তার চেয়েও বড়। সে এখন নিজেকে পুরোপুরি বদলে ফেলতে চায়। আড্ডা, হাসি আর দুষ্টুমিগুলো এখন শুধুই তার বন্ধুদের গণ্ডিতে সীমাবদ্ধ। চলুন আপনাদের শুরু থেকে বিস্তারিত খুলে বলি। অবন্তী অবন্তী শুভ্রের সিনিয়র চাচাতো বোন। অবন্তী শুভ্রের বড় চাচার একমাত্র মেয়ে। অবন্তী দেখতে যেমন সুন্দর, তেমনি তার অহংকারটা তার চেয়ে কয়েক গুণ বেশি। প্রায় 7 বছর ধরে শুভ্র অবন্তীকে ভালোবাসে। বছর 2 আগে একদিন সাহস করে শুভ্র অবন্তীকে তার ভালোবাসার কথা জানিয়ে দেয়। অবন্তী কোনো পাত্তা দেয়নি, বিষয়টি সিরিয়াসলি নেয়নি। কিন্তু অবন্তী বুঝতে পারেনি শুভ্র এমন এক ঘাড়তেরা, যেটা একবার ঠিক করে করবে সেটা শেষ না করে পিছপা হয় না। শুভ্র প্রতিনিয়ত অবন্তীকে ভালোবাসার কথা বলে, হাসি ঠাট্টা দুষ্টুমি করে থাকে। আজও পর্যন্ত অবন্তীর কোনো কথা সিরিয়াসলি নেয়নি। একই ছাদের নিচে তারা সপরিবারে মিলেমিশে থাকে। অবন্তী শুভ্রকে নিজের ছোট ভাই মনে করে, কিন্তু শুভ্র তো ভিনগ্রহের প্রাণী, যেটা বলেছে করবে সেটা করেই ছাড়ে।
কিন্তু আজকে যেটা তাদের দুজনের মাঝে ঘটলো সেটা তারা দুজনের কেউ কল্পনা করতে পারেনি। অবন্তী তার রুমে আয়নার সামনে দাঁড়িয়ে সাজগোজ করছিল। শুভ্র অবন্তীর রুমের সামনে দিয়েই যাচ্ছিল। অবন্তীর রুমের দরজা খোলা। যাওয়ার সময় শুভ্র অবন্তীর রুমে তাকাতেই আয়নাতে অবন্তীকে দেখে আবারও ক্রাশ খেয়ে যায়। শুভ্র কোনো কিছু না ভেবে চিনতেই পিছন থেকে অবন্তীকে জড়িয়ে ধরে। অবন্তীকে জড়িয়ে ধরতেই যেন শুভ্রর জীবনে কালবৈশাখী ঝড় নেমে এলো। অবন্তী শুভ্রর থেকে নিজেকে ছাড়িয়ে মুহূর্তেই রক্তপূর্ণ চোখে শুভ্র দুই গালে কষে 4টা থাপ্পড় মারল। অবন্তীর ভেতরের অহংকারের জানোয়ারটা জাগ্রত হলো। শুভ্রকে যা খুশি বলতে লাগলো। শুভ্রের বাবা মাকে নিয়েও হাজারটা কথা শোনালো। চিৎকার দিয়ে বলতে লাগলো। চিৎকারের শব্দে পরিবারের সবাই অবন্তীর রুমে জড়ো হলো। শুভ্রর মা বাবা বোনও এসে হাজির। শুভ্রর সামনে শুভ্রের বাবা মাকে যা ইচ্ছে অপমান অপদস্থ করতে লাগলো। শুভ্রর মা বাবা শুভ্রকে নিজের ছেলে পরিচয় দিতে অস্বীকার করলো। শুভ্রকে শাসন করলো। শুভ্রকে চড় থাপ্পড় মারতেই থাকলো তার বাবা। অনেক কথাই শোনালো তার মা বাবা শুভ্রকে। অবন্তীর বাবা মা শুভ্রের অপমান মেনে নিতে না পেরে সকলের উপরও অবন্তীর উপর চড়াও হলো। অবন্তীর মা বাবা খুবই ভালো মানুষ, শুভ্রকে খুব ভালোবাসেন, নিজের ছেলে মনে করেন। তারাও চায় অবন্তী আর শুভ্রের 4 হাত এক করে ঘরের ছেলে মেয়ে ঘরেই থাক। শুধুমাত্র অবন্তীর ভয়ে কিছু বলতে পারে না। তারা অবন্তীকে বোঝানোর চেষ্টা করে। ছোট বোন মীরা বাবা মা ও ভাইয়ের অপমান দেখছিল আর চোখের জল ফেলছিল। বাবা মাকে অপমান শুভ্র মেনে নিতে পারবে না। শুভ্র অবন্তীকে ধমক দিয়ে প্রতিজ্ঞাবদ্ধ করে আর কখনো অবন্তীর ছায়াও মারাবে না। আজ থেকে অবন্তী নামটা শুভ্রর মন থেকে চিরতরে মুছে গেছে। এই ঘটনার পর থেকে শুভ্রের মা বাবা শুভ্রের সঙ্গে কথাবার্তা বলা একদমই বন্ধ করে দিয়েছে। শুভ্র কিছু বললে চুপ করে থাকে, কথার উত্তর দেয় না। বাকিটা তো আপনারা জানেনই। চলুন গল্পে ফিরি। পরদিন সকাল। শুভ্র ঘরের মেঝেতে বড় একটা ট্রাভেল ব্যাগ আর ল্যাপটপ ব্যাগটা রাখা। আলমারি থেকে নিজের জরুরি কাপড়গুলো গুছিয়ে ব্যাগে ভরে সে। গত কয়েকটা রাত তার চোখে ঘুম নেই, কিন্তু চেহারায় এক অদ্ভুত স্থিরতা। যে ছেলেটা সারাদিন সারা বাড়ি মাতিয়ে রাখতো সে এখন নিজের ছায়ার মতো নিঃশব্দ। নিচের ড্রয়িং রুমে শুভ্রর ব্যাগ নিয়ে বের হওয়ার প্রস্তুতি দেখে বড় চাচা আর চাচি এগিয়ে এলেন। বড় চাচার মুখটা থমথমে। তিনি শুভ্রর হাতটা ধরে ফেললেন। কোথায় যাচ্ছিস শুভ্র? শুভ্র মৃদু হাসল। আমি একটা ভালো মাল্টিন্যাশনাল কোম্পানিতে টেকনিক্যাল মার্কেটিংয়ের জব পেয়েছি। অফিসটা এখান থেকে অনেক দূরে, প্রতিদিন যাতায়াত করতে গেলে কাজের অনেক ক্ষতি হবে, তাই অফিসের পাশে একটা ছোট্ট ফ্ল্যাট নিয়েছি। আজ শিফট হব। শুভ্রের মা রাবিয়া বেগম আড়াল থেকে বেরিয়ে এলেন। তার চোখ দুটো ফোলা, বোঝা যাচ্ছে রাতভর কেঁদেছেন। তিনি শুভ্রর সামনে দাঁড়িয়ে ধরা গলায় বললেন, তোর বাবা মা কি এতটাই পর হয়ে গেল যে চাকরি পাওয়ার খুশির খবরটা পর্যন্ত আমাদের দিলি না? আজ একেবারে বাড়ি ছাড়ার সময় বলছিস? শুভ্র মায়ের চোখের দিকে তাকাতে পারল না। সে জানে এই বাড়িতে থাকলে প্রতিটা মুহূর্ত তার বাবা মাকে অবন্তীর বাঁকা কথা আর অপমানের শিকার হতে হবে। তার অস্তিত্বই যেন এখন এ বাড়ির জন্য বিষের মতো। শুভ্রের বাবা শফিক সাহেব এতক্ষণ সোফায় বসে খবরের কাগজ পড়ছিলেন। যদিও একটা শব্দ তিনি পড়েননি, তিনি কাগজটা সরিয়ে গম্ভীর গলায় বললেন, যেতে দাও ওকে। ও এখন বড় হয়েছে, নিজের ভালো মন্দ বোঝার ক্ষমতা ওর হয়েছে। যেখানে তোমার শান্তি হয় শুভ্র, সেখানেই থাকো। শুধু মনে রেখো, তোমার মা বাবা আর পরিবার জন্য তোমার জন্য আবার আর লজ্জিত না হয়। ভালো থেকো, এটাই দোয়া করি। মায়ের অমত থাকলেও বাবার এই নিরুত্তাপ সম্মতির পর আর কারো কিছু বলার থাকলো না। মীরা দরজার পাশে দাঁড়িয়ে শুভ্র যাওয়ার দৃশ্যটা দেখছিল। শুভ্র মীরার মাথায় হাত রেখে আলতো করে একটু হাসলো। মীরা শুভ্রকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। ভাইয়া, তুমি আমাকে ছেড়ে চলে যেও না। কাঁদিস না পাগলি, আমি আবার আসবো তো। তোরা ছাড়া আমার কে আছে বল? বাবা মায়ের দিকে খেয়াল রাখিস। তারপর কারোর দিকে আর না তাকিয়ে গেট দিয়ে বেরিয়ে গেল। ঠিক আধা ঘন্টা পর অবন্তী ভার্সিটি থেকে ফিরল। বাড়ির গুমোট পরিবেশ দেখে ওর খটকা লাগলো। ড্রয়িং রুমে মা বাবাকে ওভাবে বসে থাকতে দেখে সে জিজ্ঞেস করলো, কি হয়েছে? তোমরা এভাবে মূর্তির মতো বসে আছো কেন? বড় চাচি মেয়ের দিকে তাকে একরাশ বিরক্তি আর কষ্ট নিয়ে বললেন, তোর মনের জ্বালা এবার মেটানোর সুযোগ পাবি। শুভ্র বাড়ি ছেড়ে চলে গেছে, ও আর এ বাড়িতে থাকবে না। অবন্তী কিছুক্ষণ থমকে দাঁড়িয়ে রইল। ওর বুকের ভিতরটা হঠাৎ করে কেমন যেন ফাঁকা হয়ে গেল।
কেন জানি না এই খবরটা শুনে ও যতটা খুশি হওয়ার কথা ছিল ততটা হতে পারলো না, বরং একটা অজানা অস্বস্তি ওকে ঘিরে ধরলো। সে তাচ্ছিল্যের সুরে বলল, গেছে তো বেঁচেছি, উটকো ঝামেলা বিদায় হলো। এই বাড়িতে অন্তত এখন শান্তিতে থাকা যাবে। কিন্তু কেউ কোনো উত্তর দিল না। সবাই যার যার ঘরে চলে গেল। বিশাল বাড়িটা যেন হঠাৎ করে একদম খা খা করতে শুরু করলো। শুভ্র তার নতুন ফ্ল্যাটে পৌঁছে ব্যাগগুলো একপাশে রাখলো। জানালা দিয়ে বাইরের ব্যস্ত শহরটার দিকে তাকিয়ে সে বিড়বিড় করে বলল,